প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিশনের পুরো তদন্ত রিপোর্ট। বর্তমানে তা স্বাধীন মিডিয়ার হাতে রয়েছে। রিপোর্টটির আকার বিশাল বলে এক পর্বে প্রচার করা সম্ভব নয়, আর তাই পুরো রিপোর্টটি কি আছে তা আমরা ধারাবাহিকভাবে প্রচার করব। চলুন চলে যাই তদন্ত রিপোর্টে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টের শুরুতেই তদন্ত কমিশন গঠনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হয় দুটি তদন্ত। এই দুই তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন দেখেছে যে উভয় রিপোর্টেই হত্যাকাণ্ডকে ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীদের বিষয়ে বা তাদের সাথে দেশি বিদেশি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তে প্রতিফলিত হয়নি। এ বিষয়ে আরও সময় নিয়ে অধিকতর তদন্তের জন্য প্রতিবেদনের সুপারিশ করা হলেও তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার অধিকতর তদন্তের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। ফলে জনমনে সন্দেহ থেকে যায় এবং অধিক ও পুনঃ তদন্তের দাবি অব্যাহত থাকে। 2024 সালের 5 আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে পট পরিবর্তনের পর ভুক্তভোগী বিপ্লবী ছাত্র জনতা এবং রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার সদস্যগণ বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবি আবারও উত্থাপন করে। একই সাথে নরকীয় এ হত্যাকাণ্ড ও নৃশংসতার পুনঃ তদন্ত চেয়ে 20 অক্টোবর 2024 সালে আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করে। বিপ্লবী ছাত্র জনতা ও রাওয়ার দাবি এবং সুপ্রিম কোর্টের আদেশে সরকার বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের জন্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। প্রাথমিকভাবে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনে সভাপতি ও 6 জন সদস্য সহ মোট 7 জন সদস্য ছিলেন। পরবর্তীতে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রস্তাবে আরও একজন নতুন সদস্য অন্তর্ভুক্ত বা কোঅপ্ট করা হয়। কমিশনের মোট সদস্য সংখ্যা দাঁড়ায় 8 জনে। রিপোর্টে তদন্ত কমিশনের কর্মপরিধি কি ছিল তাও উল্লেখ করা হয়েছে, আর তা হচ্ছে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করা, ঘটনার সময় সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংগঠনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা এবং দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ বা সংগঠন ইত্যাদি চিহ্নিত করা। হত্যাকাণ্ডের সময় ও হত্যাকাণ্ডের আগে পরে সংগঠিত অপরাধের স্বরূপ উদ্ঘাটন এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা বা ঘটনা ঘটাতে সহায়তাকারী অন্যান্য দেশি বিদেশি ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠনের সম্পৃক্ততা নিরূপণ এবং দোষীদের চিহ্নিত করা। হত্যাকাণ্ড সহ সকল অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন চিহ্নিত করা। হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাধে ইতোমধ্যে দায়ের হওয়া মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের দায় বা অপরাধ অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীকে তদন্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করাও তদন্ত কমিশনের কর্মপরিধির মধ্যে রয়েছে। রিপোর্টে কমিশনের মেয়াদকাল দেখানো হয়েছে 2024 সালের 26 ডিসেম্বর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত মোট 227 কার্যদিবস। তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ 3 ধাপে বৃদ্ধি করা হয়।
কমিশনের রিপোর্টে তথ্যসূত্র নির্দিষ্টভাবে জানানো হয়েছে। মোট 227 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন শহীদ পরিবারের 14 জন সদস্যের জবানবন্দি, রাজনৈতিক 10 জন ব্যক্তির সাক্ষ্য, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টার সাক্ষ্য, সামরিক কর্মকর্তা 130 জনের সাক্ষ্য, অসামরিক কর্মকর্তা 4 জনের সাক্ষ্য, পুলিশের 22 জন কর্মকর্তার সাক্ষ্য, বেসরকারি 9 জন ব্যক্তির সাক্ষ্য, সাবেক এবং বর্তমান বিডিআর বা বিজিবি সদস্য 22 জনের সাক্ষ্য, কারাগারে আটক 26 জনের সাক্ষ্য, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের 1 জন কর্মকর্তার মতবিনিময় বা পরামর্শ, 3 জন সাংবাদিকের সাক্ষ্য। এছাড়া 2009 সালের 2 তদন্ত কমিটির রিপোর্টও তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। কমিশনের রিপোর্টে বিডিআর বিজিবি গঠনের সংক্ষিপ্ত ইতিহাসও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, এই বাহিনী 230 বছরের ইতিহাস থাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো পোশাকধারী বাহিনী। সর্বপ্রথম এর নাম ছিল ফ্রন্টিয়ার প্রোটেকশন ফোর্স। এরপর 1795 সালের 29 জুন রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে বাংলাদেশ রাইফেলস বিডিআর ও সর্বশেষ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে পরিণত হওয়ার ঐতিহ্যবাহী ইতিহাস তুলে ধরা হয়। 2009 সালে বিডিআর বিদ্রোহী প্রথমবারের মতো ঘটেছিল তা নয়, এর আগেও এ বাহিনীতে 3টি ছোটখাটো বিদ্রোহের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এর মধ্যে প্রথমটি 1972 সালে, বাকি 2টি 1991 সালে সংঘটিত হয়। এরপরই রিপোর্টে 2009 ফেব্রুয়ারির আগে বিডিআর সদস্যদের মধ্যে অসন্তোষগুলোর কারণ সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়। সে সময়ে বিডিআর সদর দপ্তরে সার্বিক কমান্ড পরিস্থিতি কেমন ছিল তাও জানানো হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, কমান্ড কার্যক্রমে অফিসারদের সম্পৃক্ততা ছিল শূন্যের কোঠায়। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা এডি ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডিএডির উপর অফিসারদের নির্ভরশীলতা বেড়ে গিয়েছিল অনেক বেশি। সে সময় কিছু সিনিয়র অফিসার ক্ষমতার অপব্যবহার ও অযাচিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। ডাল ভাত কর্মসূচি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং অনৈতিক নীতিমালা সরাসরি সৈনিকদের ক্ষতিগ্রস্ত করেছে। অপরদিকে কিছু অফিসার ক্ষমতা ও পদ ব্যবহার করে ডাল ভাত কর্মসূচির আড়ালে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। তৎকালীন ডিজি জেনারেল শাকিলের স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে ডিজিএফআই একটি তদন্ত কার্যক্রম শুরু করে, কিন্তু জেনারেল শাকিলের হস্তক্ষেপে তা বন্ধ করে দেয়া হয়। ডিজি জেনারেল শাকিলের প্রশ্রয়ে তার স্টাফ অফিসার মেজর মাহবুবুর রহমানের এখতিয়ার বহির্ভূত কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ সকল ক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি করেছিল বলে রিপোর্টে উঠে এসেছে। অবসরের পূর্বে এবং মানবিক কারণে অফিসারদের বিডিআরে প্রেষণে নিয়োগ দেয়া হতো, আর এ কারণে বিডিআর সদর দপ্তরের কমান্ড কার্যক্রমে তারা পরিপূর্ণ মনোযোগ দিতে পারেননি। ফলে বিদ্রোহীরা নির্বিঘ্নে বিদ্রোহের প্রস্তুতি গ্রহণ করেছে। পিলখানার ভিতরে দিনে দুপুরে রাজনৈতিক এবং অজ্ঞাত বেসামরিক ব্যক্তিবর্গের ষড়যন্ত্রের মিটিং অনুষ্ঠিত হতো বলে প্রমাণ পেয়েছে কমিশন। ব্যাটালিয়নের যানবাহন নিয়ে পিলখানার বাইরে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে নিয়মিত মিটিং করতে যেত বিডিআর সদস্যরা। রিপোর্টে আরও বলা হয়েছে, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য বিডিআর এর পোশাক তৈরি করা হয়েছিল। পাশাপাশি ভান্ডার থেকে বিডিআর এর পোশাকের থান কাপড় নিয়ে যাওয়া হয়েছিল বিডিআর এর বাইরে, কিন্তু এসব বিষয় পিলখানার কোনো অফিসার কিছুই জানতে পারেননি এবং জানার চেষ্টা করেছিল বলেও কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত রিপোর্টে 2টি বিষয় সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রথমটি হলো, সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি হিসেবে দীর্ঘদিন থেকেই নিয়মিতভাবে গ্রেনেড প্রাইম করে ম্যাগাজিনের বাক্সগুলো নিচের দিকে সাজানো। দ্বিতীয়ত, খাগড়াছড়িতে বিডিআর হেডকোয়ার্টার্স লেখা গুলির বাক্স পুকুর থেকে উদ্ধার। এসব বিষয় প্রমাণ করে পিলখানায় অফিসারদের কমান্ড কার্যক্রমের নিষ্ক্রিয়তা এবং উদাসীনতা বিদ্রোহের প্রস্তুতিতে সহায়ক হিসেবে কাজ করেছে।
বিডিআর এর উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রশাসনিক তদারকি ছিল না। এমনকি তৎকালীন স্বরাষ্ট্র সচিব রাইফেল সপ্তাহ 2009-এর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রয়োজনীয়তাও অনুভব করেননি। ডাল ভাত কর্মসূচি নিয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ছিল, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করেনি। ক্রয় প্রক্রিয়া এবং ব্যয় হওয়া সরকারি অর্থের ওপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অডিট করেনি। সার্বিক কমান্ড পরিস্থিতির এই যে বর্ণনা, তা যাদের সাক্ষ্যে এসেছে তারা হচ্ছেন সরকারি কর্মকর্তা সাক্ষী নম্বর 2 সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, সাক্ষী নম্বর 26 অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সাক্ষী নম্বর 6 লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম, সাক্ষী নম্বর 42 ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসমিন আক্তার, সাক্ষী নম্বর 45 কর্নেল সাইদুল কবির, সাক্ষী নম্বর 107 লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ, সাক্ষী নম্বর 88 মেজর সৈয়দ গোলাম মুর্তাজা, সাক্ষী নম্বর 117 মেজর মোহাম্মদ রেজাউল ইসলাম। এছাড়া শেখ হাসিনা আমলে গঠিত জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদন ও সেনা তদন্ত প্রতিবেদন এবং কেস ডকেট পর্যালোচনা করে সার্বিক কমান্ড পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে বলে উল্লেখ করা হয় রিপোর্টে। প্রিয় দর্শক, স্বাধীন মিডিয়ার এরপরের রিপোর্টে থাকছে অপারেশন ডাল ভাত কর্মসূচির বিষয়ে তদন্ত কমিশনের রিপোর্ট। জানতে চেয়ে চোখ রাখুন স্বাধীন মিডিয়ায়। আল্লাহ হাফেজ।